ভাই একটু তাড়াতাড়ি করেন, আমার ডিউটি শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই। ডিউটির যাওয়ার আগে বাসায় আবার মাংস পৌঁছায় দিয়ে যাওয়া লাগবে, নাহলে বউ আবার রাগ করবে। করেন করেন, তাড়াতাড়ি করেন। এই রে, এই যে ফোন চলে আসছে। হ্যাঁ, হ্যালো। আরে এটা তাড়াহুড়া করলে হয়? হচ্ছে তো, কাটা হচ্ছে। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি মাংস বাটা, ওই যে দেখছো কি বলতে কি বলি, তুমি মশলা বাটা শুরু করো, তোমার মশলা বাটা হয়ে যাওয়ার আগেই মাংস পৌঁছে যাবে। হ্যাঁ, হ্যাঁ হেলাল বলো। কি বস্তাবন্দি? কোন রাস্তায়? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। রাখো ফোন, রাখো। রাজধানীতে আরও এক খুন। দর্শক, গত কয়েক মাসে ঠিক এমনভাবেই পলিথিনে পেঁচানো নারীদের লাশ পাওয়া গেছে। কে এই খুনি, কি বা তার উদ্দেশ্য? খুনি কি একজন নাকি কোনো সংঘবদ্ধ চক্র? এতদিনে হয়তো পাওয়া যেত এসব প্রশ্নের উত্তর, কিন্তু গত কয়েক মাসে পুলিশ এই কেসের কোনো সুরাহা করতে পারেনি। তাই জনগণ এখন জানতে চাচ্ছে, পুলিশ কি আদৌ কোনো কাজ করছে? এই এলাকার সব সিসিটিভির ফুটেজ বের করো, আলামতগুলো ল্যাবে পাঠানোর ব্যবস্থা করবে। আমি সাথে করে নিয়ে যাচ্ছি। ব্যাগটা নিয়ে আসো। এই কেস সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি আমরা। আহ, দেখুন, আমরা আমাদের দিক থেকে সাধ্যমতো চেষ্টা করছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা বেশ কিছু আলামত সংগ্রহ করতে পেরেছি। এখন আজকের এই খুনের ঘটনা আর এর আগে যে খুনগুলো হয়েছে, এই সমস্ত খুনের ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না আশা করছি আমরা খুব দ্রুতই সেগুলো বের করে ফেলতে পারবো। আর অপরাধী পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ। सा रे गा मा पा धा नी सा उ उ उ हि हि হেলাল স্যার, এদিকে আসো। আচ্ছা, তোমাকে যে বললাম যে এই এলাকার সিসি ক্যামেরার ফুটেজগুলো কালেক্ট করতে, করেছো? স্যার ওই এলাকায় তো কোনো সিসি ক্যামেরাই নাই। একটা এলাকায় সিসি ক্যামেরা নাই? হ্যাঁ, আর এই থানার সিসি ক্যামেরা এগুলো যে নষ্ট, এগুলো যে ঠিক করতে বলেছিলাম, সেগুলোর কি ব্যবস্থা নিলে? হ্যাঁ, আমরা এই থানায় মরে পড়ে থাকবো, কেউ জানতেও পারবে না যে আমরা কিভাবে মারা গেলাম। হুম, তাড়াতাড়ি এগুলো ঠিক করার ব্যবস্থা করো। স্যার। আর যাও, এটা আমার বাসায় দিয়ে আসো। স্যার তো আপনি বলছেন যে ফুল বিক্রেতা শিশু জি নিখোঁজ, তাই তো? জি, ওর বাবা মা নেই। আমার মনে হচ্ছে ও কোনো বিপদে আছে। মানে আমাকে না জানিয়ে ওর কোথাও এভাবে চলে যাওয়ার কোনো মানে নাই। ও আচ্ছা, ওর কোনো ছবি আছে আপনার কাছে? আসতে পারি? আরে লেখক সাহেব, আসেন 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 আসেন। কেমন আছেন আপনি? জি ভালো আছি। তো কি অবস্থা? আপনাদের মনে হয় খুব ব্যস্ততা যাচ্ছে।
ব্যস্ত তো থাকি, নানান কারণে তো ব্যস্ত থাকতে হয়। যাক আপনি বসুন, বসুন প্লিজ। আপনার মতন একজন স্বনামধন্য মানুষ থানায় এসেছেন, এটা তো আমার জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার। যাক বলুন, কি করতে পারি আপনার জন্য? কিচ্ছু করতে হবে না। সরি, আপনি একটু বসুন, আমি ওনার সঙ্গে কথাটা শেষ করিনি। আপনার কাছে ওই শিশুর কোনো ছবি? আপনাকে বলেছি তো ছবি নেই। আপনি খামাখা রেগে যাচ্ছেন ভাই। যাকে আপনি বাসায় যান, রেস্ট করেন। আমি নিজে কাল পার্কে যাব, পার্কে গিয়ে আমি মেয়েটার খোঁজ করার চেষ্টা করব। আপনি এখানে আপনার বাসার ঠিকানাটা একটু লিখে দিয়ে যান। নিন। আমাকে একটু পানি খাওয়ানো যাবে? ও হ্যাঁ, অবশ্যই। এই, কেউ আছো এখানে? কারো কোনো সারা শব্দ নেই, আমি নিজেই নিয়ে আসছি। সে কি, ভদ্রলোক চলে গেলেন? হ্যাঁ, তাই তো দেখলাম। মানে পানি খেতে চাইলেন, পানি না খেয়ে চলে গেলেন, এটা কেমন হলো? আমি তাহলে আজকে উঠি ভাই। সে কি, আপনি চলে যাবেন মানে? বসুন, একটু গল্প সল্প করি। না না, আপনাদের অনেক ব্যস্ততা চলছে, আমি আর এই অবস্থায় ডিস্টার্ব না করি। কি করব বলুন, নানান কাছে ব্যস্ত থাকতে হয়, একটার পর একটা ঝামেলা এসে হাজির হয়। আপনার জন্য কিছুই করতে পারলাম না। কিচ্ছু করার দরকার নেই, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আসি। হ্যাঁ। এই হেলাল, হেলাল, ও হয়তো বাসায় পাঠিয়ে দিলাম। আনোয়ার, আনোয়ার গেল কই? আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। রবীন্দ্রনাথের সবচেয়ে বড় ব্যাপারটা কি জানেন? উনি মানুষের প্রতিটা জীবনের প্রতিটা মুহূর্তের জন্য কিছু না কিছু লিখে রেখে গেছেন। কি চান আপনি? এ শহর দুশ্চরিত্রময়, আমি একটা চরিত্র খুঁজছি, দিতে পারেন? দুশ্চরিত্র, ভালো বলেছেন। আচ্ছা, আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট কেন হবে? মানুষের জীবনে তো কত রকম কষ্টই থাকে, আপনার নেই? না, নেই। চোখের সামনে কারোর মৃত্যু দেখলেও কোনো কষ্ট হবে না? মৃত্যু মানেই তো মুক্তি, দম না নেবার স্বাধীনতা। মৃত্যুর জন্য কষ্ট হবে কেন? কিন্তু মৃত্যুর কনসেপ্টের ভেতরে কিন্তু উপভোগের বিষয়টাও আছে। মরে যদি গেলেন তাহলে আর উপভোগ করার কি আছে?
আপনার কাছের কারোর মৃত্যু হলেও কি ব্যাপারটা আপনার কাছে এমনই? আমার কাছের কেউ নেই। সত্যিই নেই? আছে হয়তো। আমি একটা আগ্নেয়গিরির মতো। ভেসুভিয়াস আমার নাম। আমার গহ্বরে পৃথিবীর সব দুঃখ, সব কষ্ট পুড়ে ছাই হয়ে যায়। আর মৃত্যু সেখানে এক চিমটি ছায়ের মতো, যেটাকে আমি ফু দিয়ে উড়িয়ে দেই। কোথায় যে গেল? পেলে কিছু? না স্যার। আরে খোঁজো খোঁজো, একটু ভালো করে এভিডেন্স গুলো খুঁজে বের করো, নাহলে কিন্তু আমাদের একজনেরও চাকরি থাকবে না। স্যার, হ্যাঁ সিসি ফুটেজ ক্যামেরা চেক করি। করো। তার আগে আমাকে একটু বুঝাও যে নষ্ট সিসি ক্যামেরায় কি করে রেকর্ড হয়। হ্যাঁ, মানে এতদিন ধরে বলছি সিসি ক্যামেরাগুলো ঠিক করো, পাত্তাই দিচ্ছ না। এখন এসে বলছে সিসি ক্যামেরা চেক করি। অর্পি, কই তুমি? এইটা কোনো কথা অর্পি? হ্যাঁ, তুমি আমাকে ফেলে শুয়ে পড়বা? তুমি জানো না আজকের ডেটটা কি? সরি বাবা, আমার একটু দেরি হয়ে গেছে। সরি। দেরি কেন হয়েছে জানতে চাইবা তো? অর্পি ওঠো। আরে তোমার জন্য সারপ্রাইজ আনছি, খুব সুন্দর একটা কেক। বিশ্বাস করো তোমার খুব পছন্দ হইব। অর্পি, অ্যানিভার্সারি কেক আমি একা কাটবো? ওঠো না অর্পি প্লিজ, অনেক হয়েছে তো। কটা বাজে? 12টা বাজে। কেকটা কাটে আসো। অর্পি, অর্পি আমি টেবিলে সব সাজাই দিচ্ছি, তুমি আসো। আর তুমি এটা কি অঞ্জিরালো তুমি ঘুম পাড়ে রাখলা? আমাদের বাচ্চা মেয়ে, ও কেক কাটা দেখবো না? আসো, উঠো, অনেক হয়েছে। ঢঙের আর শেষ নাই বিয়ের এতদিন পর। আরে মা, তুমি কখন আসছো? দেখছো মা, আমি বুঝছি অর্পি সারপ্রাইজ প্ল্যান করছে না। অর্পি, তোমার ঢং আমি সব বুঝি, কিন্তু রাগ করে শুয়ে আছে, এখন তোমার আবার আনায় রাখছে। তোর কি অবস্থা? মা আসো, আমরা কেক কাটবো, আসো চলো। অর্পি, আমি কিন্তু সব রেডি করতেছি, আসো। ঢঙের শেষ নাই। মায়া মানুষের মায়া এত রাগ থাকে কি ভালো বলো? সব সময় সবকিছুতে অস্থির। মা জানো, জ্যোৎস্না নামে একটা বাচ্চা আছে, ওই যে ইয়াতে পার্কে ফুল বিক্রি করে। মা দেখলেই মনে করো কলিজাটা মতো দেয়া ওঠে। আমাকে অঞ্জিলার মতোই, সামান্য কটা মনে করো খাবার লেগা সারাদিন ফুল বিক্রি করে। কি যে আদর মা, আমি তো পারলে নিজের কাছে নিয়ে আসি। কিন্তু কয়দিন ধরে ওকে দেখতেছি না, কি জানি হয়েছে, কই যে গেছে কোনো খবর নেই। আজকে যদি সামনে পাইতাম তাহলে কেক খাওয়ানোর লাগে নিয়ে আসতাম। কতদিন যে মায়াটা ভালো মন্দ কিছু খায় না আল্লাহ জানে। এই অর্পি, অর্পি তুমি কি আসবা? মা একটু ডাকো না। বুঝলাম না অর্পি, আশ্চর্য, এটা কোনো কথা মা? হ্যাঁ মানে অর্পি, অর্পি আসো। অর্পি,
তুমি মানে কি এই জিনিসটা নিয়ে সিনক্রেট করবা? এই যে তুমি তুমি যে ওই যে ব্যাটার লগে শুইছিলা, আমি সব ভুলে গেছি না, সব মাফ করে দিছি না? আমার সামান্য দেরি দেরি করে আসে তুমি সেটা মাফ করতে পারতেছো না। এটা আসো তুমি কথা শুনতেছো না কেন তুমি আমার? বুঝলাম না এই মায়া গুলান কথা শুনে না কেন? আশ্চর্য, সবকিছু কইরা পারাবা, আমরা কিছু কইতে পারুম না। মা তুমি একটু বুঝাও তো মা, একটু বুঝাও না মা। ওরে ক মা, আমি ওর কোন জিনিসটা শুনি নাই। হ্যাঁ, তারপর তো সংসারটা করতে চাইছে, এত কিছু না। ও এমন করে কেন আমার লগে? মা 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 তুমি মা অর্পিত আরেক বাটার লাগে শুয়ে আছে। মা তুমি দেখো নাই? এই আরবি, তুমি আরেক বাটার লাগে কি করো? আরে আসো, তুমি ওরা কিছু করতে চাও কেন মা? হ্যাঁ, তুমি জানো না আরেক বাটা আমার ঘরে আসছে? তুমি ওরা কিছু করলে না কেন মা? ওরে কম এখনই আসতে, নাহলে কিন্তু আমি সবকিছু উল্টাপাল্টা করে ফেলাবো মা। মা তুমি ওর কিছু করলে না কেন? এই আরবি, অর্বি তুই কি করতেছ? অর্বি আসো, আরে অ্যানিভার্সারি কেক কাটবো, আসো। মা তুমি ওর কষ্টে আমার কথা শুনতে কবা, নাইলে কিন্তু আমি কয়ে দিলাম, আমি কিন্তু উল্টা পাল্টা করে ফেলাবো। আমি যে কি করবো তোমরা জানো না। তোমরা কি আমার কথা শুনতেছো না কেন? আমার নেই আমার কি আমি কেন তোমাকে মাতবো না। আমার লাগবো না তোমার, আমার কি আমি কাটু, আমার লাগবো না মা। যে মা তার বউরে পাহারা দিতে পারে না, আমার লাগবো না আমার বউ। সে বউ আমার স্যার আরেক বেটার লোকে সে পড়ে। আমার কি আমি কাটু। আমি খুব সুখী মা, আমি খুবই সুখী, আমি খুবই সুখী মা। দেখছো মা আমি কতটা সুখী। বসুন। বসি। কেক অসময়ে এসে আপনাকে বিরক্ত করলাম না তো? না না, ঠিক আছে। যাকে বাসায় কে কে আছে আপনার? এই প্রশ্নের উত্তর দিতে তো ভাবতে হয়। কে কে আছে বাসায়? আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা আর আমার মা। ও বাহ, তা কেক কেন বাসায়? কারো জন্মদিন নাকি? আমার বিবাহ বার্ষিকী ছিল। তাই নাকি? জি। ইস, আর একটু আগে আসলে আপনাদের সঙ্গে একসঙ্গে কেক খেতে পারতাম। আহারে। হ্যাঁ, তা ভাবি কোথায়? একটু ডাকুন, কথাবার্তা বলি। বাসায় নেই।
সে কি, আপনাদের বিবাহ বার্ষিকী আজকে, ভাবি বাসায় নেই, কেমন যেন হয়ে গেল না? মানে বাড়ি গেছে। ও, বাহ, ডায়েরি লেখেন নাকি আপনি? আমার ওয়াইফ লেখে। তাই নাকি? জি। ভাবির তো অনেক প্রতিভা তাহলে, হ্যাঁ? যাকে হাসান সাহেব, এইসব কথাবার্তা না বাড়িয়ে সরাসরি আসল কথায় আসি। জিনিসটা কোথায়? কোন জিনিসটা? কোন জিনিস মানে? হ্যাঁ, অযথা নাটক করছেন কেন? দেখুন, আমি চাইলে আপনাকে খুনের মামলায় হাজতে ভরতে পারি, কিন্তু আমার এই চেহারাটার মধ্যে অদ্ভুত একটা ব্যাপার আছে, আমাকে ভাবতে বাধ্য করে। সরি, আমি আসলে সত্যি বুঝতে পারছি না আপনি কি বলছেন। আবার অযথা আপনি নাটক করবার চেষ্টা করছেন। দেখুন, আমি কিন্তু মানে ধৈর্যের সীমা যদি অতিক্রম হয়ে যায় তাহলে আমি ফোর্স কল করতে বাধ্য হব। জাস্ট এ মিনিট। হ্যাঁ, বলো। পেয়েছো এভিডেন্স? গুড গুড, ইমিডিয়েটলি ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করো। হোয়াট ননসেন্স! নেট নাই মানে? হ্যাঁ, সারাক্ষণ বসে বসে যদি ভিডিও দেখো তাহলে মোবাইলে নেট থাকবে কোত্থেকে? মানে ওয়ার্থলেস, কে যে চাকরি দেয় তোমাদেরকে? রাখো রাখো তাড়াতাড়ি। সরি হাসান সাহেব, আমার একটু ভুল হয়ে গিয়েছিল। মানে সারাদিন চোর বাটপারদের সঙ্গে থাকতে থাকতে না, মানে কে ভালো কে খারাপ এটা মাঝে মধ্যে জাজ করতে পারি না। এনিওয়ে, আপনি চলে আসবার পরে একটা ইম্পর্টেন্ট এভিডেন্স আমাদের অফিস থেকে গায়েব হয়ে গিয়েছিল, পাওয়া গেছে। ঠিক আছে, সরি। আর জোৎস্নাকে আমি খুঁজে দেবো ইমিডিয়েটলি, যত তাড়াতাড়ি সম্ভব। প্লিজ। হ্যাঁ, একটু কাগজ কলম দেওয়া যাবে? একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন লিখতে হবে। নিয়ে আসছি। প্লিজ। স্যার, ওই দাও, এভিডেন্স গুলো দাও। এগুলো এভিডেন্স? জি স্যার। হলো। চকলেট, ললিপপ, পাতা, এগুলো এভিডেন্স? আমরা কি বাচ্চা যে বসে বসে ললিপপ চুষবো, নাকি ছাগল যে গাছের পাতা খাবো? সবাই মিলে যত তাড়াতাড়ি সম্ভব এভিডেন্স খুঁজে বের করো। ওকে। প্রত্যেকের খবর আছে না হলে। ললিপপ নিয়ে আসছে। কে? লেখক সাহেব, এত রাতে থানার সামনে ঘোরাঘুরি করছেন, কিছু খুঁজছেন নাকি? আরে না, ওই আর কি, একটা চরিত্র বোঝার চেষ্টা করছি। ও, আমার একটা গল্পের শেষটা মেলাতে পারছি না, ঠিক কিভাবে যে মেলাই জানেন। বাসায় গিয়েছিলাম কিন্তু ঘুম আসছে না। থানার সামনে আপনি চরিত্র মেলানোর চেষ্টা করছেন, বাহ, খুবই ভালো। চালিয়ে যান। আসলে গল্পকারদের জীবন এমনই বোধ হয়, চরিত্রের ভেতরে না ঢোকা পর্যন্ত বোঝার উপায় নেই আসলে কি ঘটছে। হয়তো আমিও একটা চরিত্র বোঝার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই বুঝে উঠতে পারছি না।
অদ্ভুত। যাকে অনেক রাত হয়েছে, যান বাসায় যান, ফ্রেশ ঘুম দেন। আপনার হাতে ওটা কি? এটা হুম। ওই যে আপনি যে চরিত্র খোঁজার চেষ্টা করছেন ওইরকম কোন এক চরিত্রের ডায়েরি। দেখতে পারি? দেখবেন? Sure. Thank you. স্যার, সালাম স্যার। স্যার, আমরা তো চেষ্টা করছি স্যার। তাছাড়া আমি কেসটা তো হাতেই পেলাম গতকাল স্যার। ইয়েস স্যার। স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সহজ সত্য, মৃত্যুই সহজ সত্য। আকাশ, জি স্যার। আমাকে এক কাপ চা দিতে পারবে? চা পরে বস আপনার ডাকে। হাসান সাহেব, আপনি রূপার কোনো খোঁজ পেলেন? আপনাকে বললাম না তার খবর জানাতে? সে 3-4 দিন ধরে অফিসে আসছে না, সেটা জানেন? স্যার আসলে ওনার সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগই নেই স্যার। আপনাকে বললাম না রূপার একটা খবর দিতে? আমি চেষ্টা করবো স্যার। ঠিক আছে, যান। হ্যালো, ভাজিটা খুব ঝাল হয়েছে বুঝছো?
এরকম মাঝে মাঝেই হয়। কখনো ঝাল বেশি হয়, কখনো লবণ বেশি হয়। নিজে নিজে রান্না করি তো অসুবিধা হয় না, কোনো রকমে খাই আর কি। একবার আম্মা আব্বারে কষ্ট দেওয়ার জন্য কি করছিল জানো? ভাজির মধ্যে এক বয়াম শুকনো মরিচ ঢালা দিছিল। আমি তো বুঝি নাই, আমি অমনি খাই ফেলছিলাম। ওরে ঝাল, ঝাল মানে কি? ভাজিটা আব্বার আগে খাই ফেলছিলাম বলে আম্মা আমারে খুব মারছিল, খুব। বাড়ির দোতলায় একটা কোনায় রুম ছিল, দিনের বেলায় কোনো আলো ঢুকতে পারতাম না, তাই ভয়ে আমি কোনো যাইতাম না। আমি ভাবতাম ওর রুমে ভূত আছে। আম্মা একবার সারা রাত আমার ওখানে বন্ধ করে রাখছিল। আমার বাপে তো এসে আমার কোথাও খুঁজে পায় না। পরে রাতের বেলা আমার যখন ওখান থেকে উদ্ধার করে, আমার গায়ে মনে করো 103 ডিগ্রি জ্বর, ডরে তো আমি শেষ। তুমি দুপুরে খাইছো? না নাও খাই আসো, যাও। না থাক, খাবো না। আরে যাও খাই আসো, যাও। না ঠিক আছে। তুমি অবশ্য চাইলে এই টিফিন থেকেও খাইতে পারতা, কিন্তু খাবারটা আসলে জোসনার। জোসনা কে? আছে একজন ছোট্ট মেয়ে, কিন্তু খুব মায়া। আশ্চর্য বিষয় কি জানো? আমাদের মায়ের মুখের মতো, সেই চোখ, সেই চুল। আম্মা যেমন বকুল ফুল ভালোবাসতেন, জ্যোৎস্নাও ভালোবাসত। তবে কয়েকদিন ধরে, মানে 2-3 দিন ধরে জ্যোৎস্নার কোনো দেখা নাই, বুঝছো? কি যে হয়েছে মেয়েটার, প্রতিদিন আমি তার জন্য খাবার নিয়ে আসি, প্রতিদিনই ফেরত নিয়ে যায়, কিন্তু ওর কোনো দেখা নাই। আল্লাহ জানে কি হয়েছে। লাঞ্চ টাইম শেষ, বুঝছো? আমি যাই। আমার জানাজায় যাবেন না? পৃথিবী একটা খুব আজব জায়গা, বুঝলাম আইন। এখানে কেউ কারোর জন্য অপেক্ষা করার। তুমি যাও। আপনি আমার এখনো মাফ করতে পারেন না, তাই না? আমার মা অনেক আগেই আমার জন্য মরে গেছে। মাপ যা করার আমি তখনই করে গেছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আপনারা আছেন বলেই তো আমরা আছি, বুঝছেন? পুরোটাই আপনাদের দোয়া। স্যার ডেকেছেন? আমাকে দেখে এমন ঘাবড়ে গেলেন কেন? আপনি কি চান বলুন তো? এই ডায়েরিটা ফেরত দিতে এলাম। ভুলবশত নিয়ে গিয়েছিলাম। নেন। আপা কোথায়? সেটা আমি কিভাবে বলবো? লাশ কাটা ঘরে নিয়ে গেল তারে,
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। কেমন আছো রূপা? রূপাকে? আমি লিলিত। লিলিত? আমি যাকে ঘেন্না করি সেই লিলিত? আমাকে কি শুধু ঘেন্নাই করা যায়? এই জগৎ সংসারে তো তুমি সর্বপ্রথম ঘেন্নার বীজ বুনেছিলে, আর আমি শুধু তোমার ভালোবাসার জন্য স্বর্গ ছেড়েছিলাম। এত বড় মিথ্যা বলতে তোমার বুক কাঁপলো না একবার? তুমি যে তোমার নিজের দোষেই স্বর্গ থেকে বিতাড়িত হয়েছ, সেটা বারবার ভুলে যাও কেন? তোমার প্রতি আমার ভালোবাসাকে তুমি পাপ বলছো? লজ্জা করলো না তোমার? লজ্জা? প্রকৃতি আমার সৃষ্টির শুরুতেই আমার কাছ থেকে যা কেড়ে নিয়েছে, তা আমার কাছে কিভাবে থাকবে? আর পাপের কথা বলছো? এই লিলিতকে চিরকাল তোমার পায়ের নিচে রাখবার যে তীব্র বাসনা, সেটা পাপ নয়? উফ, আবার সে অবাধ্যতা। আমার বশ্যতা স্বীকার করলে, আমার অধীনতা মেনে নিলে এই পৃথিবী তোমাকে রানীর মর্যাদায় রাখবে। কিন্তু তোমার এই অবাধ্যতার মতো নির্মম পাপ তোমাকে যে তোমার সবচাইতে শোচনীয় অবস্থায় এনে ফেলতে পারে, সেটা ভুলে যাও কেন বারবার? হাসালে তুমি। সত্য আর স্বাধীনতা আমার অধিকার। আমি আমার অধিকার ভুলে গিয়ে মস্ত কোনো প্রাসাদের রানী হলেও কি শান্তি পাবো? এত অবাধ্যতা ভালো নয় লিলিত। এর ফলাফল কি হবে সেটা তুমি জানো। অভিশপ্ত হবে তুমি। পেঁচার পায়ের মতো বিভৎস পা হবে তোমার। তোমার শরীর জুড়ে থাকবে বিষধর কালো সাপ। লিকলিকিয়ে তোমার পুরো শরীর এই কালো সাপগুলো ঘুরে বেড়াবে। অন্ধকারে পতিত হবে তুমি লিলি। আর তোমার সংস্পর্শে পুরুষের জীবন হয়ে যাবে একদম এলোমেলো। তোমার কুদৃষ্টি থেকে বাঁচাতে মায়েরা তাদের সন্তানদের বুকে আঁকড়ে রেখে বলবে, ও ফ্লায়ার ইন এ ডার্ক চেম্বার, গো অ্যাওয়ে অ্যাট ওয়ান্স, ও লিলিত। আমার পরিণাম নিয়ে তোমার এত ভয় কেন? আমি তো এত ভয় করি না। আমি যুগের পর যুগ আমার অধিকার চেয়ে এসেছি, আর চাইব। আমাকে আর চাও না তুমি? তোমাকে ভালোবাসা মানে তোমার দাসত্ব মেনে নেওয়া। একই মাটিতে, একই আলো বাতাসে, একই স্রষ্টার সৃষ্টি হয়ে তোমার অধীনস্থ আমাকে কেন হতে হবে? আমি তোমার সমকক্ষ, এটা মেনে নিতে তোমার আপত্তি কোথায়? এই অসীমের অপর পাশে আলোক রেখা একদিন এই পৃথিবীকে জানিয়ে দিবে সে কতটা গভীর অবচেতনে ডুবে আছে। সেদিনও আমি চাইব সেই আলোক রেখার ক্ষুদ্রতা তোমাকে তোমার আত্মগরিমা সহ পুড়িয়ে দিক। আমার এই অভিশাপ তোমাকে পুড়িয়ে ছাই করে দিক। পুরো ছাই হয়ে যাও তুমি, একদম পুরো ছাই হয়ে যাও তুমি। আপনি আমার ছেলের সাথে কি করেছেন? ওকে মেরে ফেলেছেন।
আমার এই পৃথিবীতে আমার বাচ্চাটা ছাড়া কেউ নেই। ও আমাকে ছাড়া থাকতে পারে না। আপনি কি করেছেন? এই পৃথিবীতে কেউ কারো নয়, সবাইকে ছাড়া যে সবার চলে যায়, এই সহজ সত্যটা আপনার বোঝা না কেন বলেন তো? বুঝতে পারছেন না? ছোট বাচ্চা আমাকে সাথে থাকেনি কোনদিন। একা বাসা বাচ্চাটা কি করছে কে জানে। আপনি আমাকে প্লিজ যেতে দিন, প্লিজ। আপনার ভিক্ষা চাইছি, প্লিজ। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। আপনার ছেলের মতো তখন আমার বয়স ছিল, যখন আমার আম্মা আমাকে আর আমার আব্বাকে ছেড়ে অন্য লোকের হাত ধরে চলে যায়। আমি ভেবেছিলাম আমার মাকে ছাড়া আমি আর কখনো বাঁচতে পারবো না, থাকতে পারবো না। অনেক কেঁদেছিলাম আমি, অনেক পাগলের মতো কেঁদেছি আমি আমার মায়ের জন্য। এরপর অনেক দিন হয়ে গেছে মাকে আর দেখি না। শুনলাম আজ ভোর রাত উনি মারা গেছেন। জানেন, আমি আজ কান্না করবো না, একদম না। পৃথিবীর সকল বিশ্বাসঘাতকের গল্প মনে হয় এরকমই হয়। সত্যি বলতে কি, আমি আসলে চাই নাই যে আমার জীবনটা আমার বাবার মতো হোক। আমি ভেবেছিলাম আমার একটা সুন্দর জীবন হবে, সুন্দর সংসার হবে। তার হলো কই? আমার স্ত্রীও আমার মায়ের মতো আমাকে ছেড়ে অন্য একজন লোকের হাত ধরে চলে গেছে। আচ্ছা, এই সৎ সত্যগুলো আপনার বোঝেন না কেন বলার তো? আমার যখন বিয়ে হয় তখন আমি সবেমাত্র এসএসসি পাশ করেছি, কলেজেও ভর্তি হইনি। বিদেশ থেকে লেখাপড়া করে আসা ছেলে দেখে আমার মধ্যবিত্ত বাবা মা দেরি করতে চাইল না, খুব তাড়াহুড়া করে বিয়ে দিয়ে দিল। সংসার কি বুঝে ওঠার আগেই আমার গর্ভে এলো অর্ক। ওই বছর না ঘুরতেই আমি প্রেগনেন্ট হতে আমার হাজবেন্ডের মনে হলো যে আমার চরিত্রের সমস্যা। আপনি বিশ্বাস করবেন না, আমি এমন একটা দিন মনে করতে পারি না ওই বাসায় যে যেদিন আমার গায়ে হাত তোলেনি মানুষটা। না, আমি আসলে মানুষটা কেন বলছি আমি নিজেও জানি না। মানুষ ছিল। এত বছর পরে ডিভোর্স লেটার কেন পাঠালো? দরকার ছিল না।
হঠাৎ করে একদিন কথা নাই বার্তা নাই সে আরেকটা সংসার শুরু করে দিল। আমি আর আমার এইটুকু বাচ্চাটা আমরা কই যাবো? আমি তো পড়াশোনাও করিনি, আমি যে কোথাও গিয়ে চাকরি খুঁজবো কি বলবো আমি জানি না। এইটুকু একটা দুধের বাচ্চা নিয়ে কি যুদ্ধটা করেছে এটা আমি এখনো বলতে পারবো না। এইটুকু একটা বাচ্চা আমার। জন্মই আমার অজন্ম পাপ। মাতৃ জরায়ু থেকে নেমেই জেনেছি আমি, সন্ত্রাসের ঝাঁঝালো দিনে বিবর্ণ পত্রের মতো হঠাৎ ফুৎকারে উড়ে যায়, পালাই পালাই সুদূরে চৌদিকে রৌদ্রের ঝলক। সা রে গা মা পা ধা নি সা। এখন যে জ্যোৎস্নার লাশটা জায়গা মতো রেখে আসো। হ্যাঁ, কোনো যেন ভুল না হয়। হ্যাঁ শোনো, তুমি ওই দিকটা ঠিকঠাক মতো গোছাও সব কিছু। হ্যাঁ, আর যা করবে একলা করবে, কেউ যেন না জানে, কারণ আমি চাই না এই ক্রেডিটটা ডিপার্টমেন্টের অন্য কেউ নেক। হ্যাঁ, আমরা খুব দ্রুতই অপরাধীকে ধরে ফেলতে পারবো আশা করছি। আপনি আমাকে প্লিজ যেতে দেন, আমি কাউকে কিচ্ছু বলবো না, অফিসেও কিচ্ছু বলবো না, বিশ্বাস করেন। বিশ্বাস করবো তাও আপনাদের আপনি আপনার মা আর আপনার স্ত্রীর উপর যে আপনার ক্ষোভ, এই রাগের প্রতিশোধ আপনি আমার উপর কেন নিচ্ছেন? আপনাদের সমস্যাটা কি জানেন? হ্যাঁ, আপনারা মার্ক্সবাদ বোঝেন, ফেসিবাদ বোঝেন, কমিউনিজম বোঝেন, কিন্তু ঘৃণা আর রাগের মধ্যে তফাৎটার কথা সেটা আপনারা বোঝেন। আসছে আমার তফাৎ শেখাইতে, ঘৃণা শেখাইতে, রাগ শেখাইতে। আমাকে মেরে ফেললে আপনার রাগ কমে যাবে? আপনি কি চান? আমার শরীরটা চান? তাহলে নেন, তারপর আমাকে প্লিজ ছেড়ে দিন। আমার বাচ্চাটা বাসায় একা, বাচ্চাটা কি খাচ্ছে কি করছে আল্লাহ জানে, ছোট্ট একটা বাচ্চা। শরীরটাই আছে শুধু, না? আপনি কি হয়েছে? আমি আপনার বস, আপনাকে টাকা আর ক্ষমতার লোভ দেখিয়ে আমি আপনাকে গেঁথে রাখবো? হ্যাঁ, না। আপনি এগুলো বলছেন? এই যে আপনাদের মতো ছেলেরা আমরা যখন গাড়িতে, রিক্সায়, বাসে, লঞ্চে, ট্রেনে যাই, তখন একটু ছুঁয়ে দেওয়ার জন্য এত চেষ্টা করে কেন? এত আপনার চেষ্টা কিসের? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গায় চোখ দিয়েই যে গিলে খেয়ে ফেলে সারা শরীর, তখন আপনি কই থাকেন? তখন আপনার নীতি বাক্য কোথায় থাকে? আমি জানি সবকিছু একদিন নষ্টের অধিকারে চলে যাবে। সবচেয়ে সুন্দরী মেয়ে হাত নিয়ে টেনে সারা রাত। আপনি খুব বোঝেন, আপনি মৃত্যু বোঝেন।
আপনি রাগ বোঝেন, আপনি অসহায়ত্ব বোঝেন না। হ্যাঁ, আমি যে আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যা করা তা করেছি সেটা আপনি বোঝেন না। আমার বাচ্চাটা, আমার দুধের বাচ্চাটা যখন একবেলা খাওয়া দিতে পারতাম না, আমার বাচ্চাটা চিৎকার করে কাঁদতো, আমিও কাঁদতাম, তখন আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, আর আপনারা এই যে পুরুষ জাতি, আপনাদের কি কখনো মনে হয় যে মেয়েদের এই যে আমাদের চামড়ার নিচে যে একটা মন আছে, আমরাও মানুষ, আমাদের কষ্ট হয়, আমাদের অভিমান হয়, এটা আপনারা কখনো বুঝতে চেষ্টা করেন? থামেন, একদম চুপ। আমি না বলা পর্যন্ত কোনো কথা না। আমাকে মেরে ফেললে কি আপনার স্ত্রী বা আপনার মা ফেরত আসবে? হ্যাঁ, আপনি যেই মানুষগুলোকে এতদিন মেরেছেন, হ্যাঁ, তাদের পরিবারের কোনো খোঁজ নিয়েছেন? তাদের কি অবস্থা? আমি কেন খোঁজ নিতে যাব? আমি কেন খোঁজ নিতে যাব? আমার খবর কে নিয়েছে? হ্যাঁ, আমার সবসময় আপনাকে একটা নিতান্তই ভালো মানুষ, বিশ্বাসযোগ্য মানুষ মনে হতো। আমার মনে হতো পুরো অফিসে আর 10টা মানুষের থেকে আপনি একদম আলাদা। এই যে আপনার বিশ্বাসে আমার কি বা গেল আসলো, কি বা আসে যায় আমার? হ্যাঁ, আপনার বিশ্বাসে কি আমার জীবনটা সুন্দর হয়ে যাবে? আমার বউ আর মা এসে কি আমাকে আবার ভালোবাসবে? হ্যাঁ, শুনুন, বিশ্বাসের আড়ালে আমরা সবাই আমাদের আসল চেহারা লুকিয়ে রাখি, আপনিও। আমি আর যাই হই না কেন, আমি আপনার মতো এরকম কাপুরুষ না। আমি কাপুরুষ না, একদম বলবি না এটা। আমি কাপুরুষ না কোনোভাবে। আরেকবার যদি বলস না তোরে আমি একদম খবরদার। আপনি আপাতত মস্তক একটা কাপুরুষ, আপনি একটা নিতান্তই আমি অভদ্র, বললাম অসভ্য একটা অমানুষ। আমি কাপুরুষ। আপনি সমাজ থেকে বেঁচে থেকে আমি যত খবরদার বলবি না আমি কাপুরুষ। আপনি একটা কাপুরুষ, আপনি কাপুরুষ। হাসান সাহেব, প্লিজ ছুরিটা নামান। আপনি ছুরিটা নামান প্লিজ। আপনি এখানে কেন? আপনি এখানে কি করছেন? কাউকে মেরে ফেললে সবকিছুর সমাধান হবে না, আপনি ছুরিটা নামান। একদম চুপ, পিছে যান, মেরে ফেলবো কিন্তু ওকে আমি। পিছে যান। হাসান সাহেব, আপনি কি চান ওনার বাচ্চাটা সারাটা জীবন তার মাকে ছাড়া থাকুক? কিভাবে থাকবে বাচ্চাটা? সেটা তো আমার জানার বিষয় না। আমার খবর কে রেখেছে? হ্যাঁ, একদম চুপ, আপনি পিছে যান, পিছে যান। আমি একজনকে মেরে ফেললে যদি সবকিছুর সমাধান হতো, তাহলে আপনার মা আর স্ত্রী তো ফিরে আসতো, তাই না? আপনি এইসব কিভাবে জানেন? হ্যাঁ, কিভাবে জানেন? আমি চিনি আপনাকে। আপনার এই বিভৎস চেহারার পেছনে যে একটা ভালো মনের মানুষ লুকিয়ে আছে, আমি জানি তাকে। আপনি চেনেন আমাকে? কি জানেন আপনি? আপনি কি জানেন আমাকে? আমি চিনি আপনাকে। জানেন না? আমি জানি আপনি আপনাকে। জানেন না? আপনি জানেন না আমি কত জায়গা? আমি জানি আপনাকে, আর সেজন্যই আমি আপনাকে ফেরাতে এসেছি। আপনি ছুরিটা নামান। কোথায় ফেরাবেন আপনি আমাকে? হ্যাঁ, আমার তো কোথাও যাবার নাই। সামনে আসবে না, একদম সামনে আসবে না, আমি কিন্তু মেরে দেবো এখন। আপনি ছুরিটা নামান। আপনি সামনে আসবেন, আপনি যান। হাসান সাহেব, ছুরিটা নামান। জ্যোৎস্না, জ্যোৎস্না কোথায় হাসান সাহেব? আপনি আপনি জ্যোৎস্নাকে চেনেন? যেতে চান জ্যোৎস্নার কাছে? জ্যোৎস্না কোথায়? জ্যোৎস্না কোথায়? ছুরিটা নামান।
সামনে আসবেন না, একদম মারবো কিন্তু। জ্যোৎস্না কোথায়? আপনি ছুরিটা নামান। জ্যোৎস্না কোথায়? আমি বলবো জ্যোৎস্না কোথায়, ছুরিটা নামান। এই, আমি মেরে দেবো কিন্তু। আপনি জ্যোৎস্নাকে ভালোবাসেন না? জ্যোৎস্না আমার মেয়ের মতো। জ্যোৎস্না কোথায়? তাহলে রূপাকে ছেড়ে দেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি জ্যোৎস্নার কাছে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। চলেন এখান থেকে। আহান সাহেব, জ্যোৎস্না মারা গেছে। কি বললেন আপনি? জ্যোৎস্না মারা গেছে। কি বললেন আপনি? জ্যোৎস্না মারা গেছে। কে বা কারা ওকে হত্যা করে ওই পার্কের ওখানটায় ফেলে রেখে গেছে। আপনি প্লিজ তাড়াতাড়ি যান ওখানে। হাসান সাহেব, প্লিজ আপনি যান, জলদি যান। কি লেখক সাহেব, আপনি এখানে কি করছেন? বলেছিলাম না একটা উপন্যাস লিখছি, সেটার শেষ দৃশ্যটা লিখতে এলাম। ও, হাসান সাহেব রূপাকে আটকে রেখেছে, রাইট? রূপা সেফ আছে, আর হাসান সাহেব রূপাকে আটকে রাখেননি। মানে এই লোকটাকে প্রথম থেকে আমার মনে হয়েছে ঝামেলার। বললাম তো, হাসান সাহেব রূপাকে আটকে রাখেননি, আর যে আটকে রেখেছিল তাকে আমরা কেউ চিনি না। আর সম্ভবত এতক্ষণে সে মারাও গেছে। মারা গেছে মানে? মারা গিয়ে থাকলে ডেড বডি কোথায়? সবসময় যে দেহের মৃত্যু ঘটে এটা আপনাকে কে বলেছে? জ্যোৎস্না, তুই বেঁচে আছিস? হ্যাঁ, তুই সত্যি বেঁচে আছিস? আপনাকে হয়তো আর একা থাকতে হবে না, বাকিটা জীবন জ্যোৎস্নাকে নিয়েই কাটিয়ে দিতে পারবেন। আর যে অস্তিত্ব আপনার ভেতরে জেগে উঠেছে তাকে হারিয়ে যেতে দেবেন না। তা না হলে হয়তো আমার মতো কোনো লেখকের হাত দিয়ে বাকি অধ্যায় লেখাতে হবে। আসি। এত নৃশংসতার পরে আইন অনুযায়ী হাসানের কি শাস্তি হতো, অথবা সে শাস্তিতে হাসানের ভেতর ঘর পরিশুদ্ধ হতো কিনা তা আমরা কেউ জানি না। তাই হয়তো আমাদের এই লেখক সাহেব সব কিছুর ঊর্ধ্বে হাসানের আত্মার পরিশুদ্ধতা চেয়েছিলেন। বোধহয় এই কারণেই সব জেনেও তিনি হাসানকে পুলিশে দিলেন না। হয়তো এজন্যই তিনি সুনিপুণ কোনো কলমের ছোঁয়ায় জ্যোৎস্নার মিথ্যে এক মৃত্যু দৃশ্য লিখে হাসানকে বোঝাতে চাইলেন সকল পাপপুণ্যের বাইরে এ জগৎ সংসারে ভালোবাসায় বেঁচে থাকবার মতো পরম উপহার আর কিছুতে নেই। কে জানে, এই লেখকের মতো কেউ হয়তো আমাদের শুদ্ধ আর অশুদ্ধতার গল্প কোথাও লিখে রাখছেন। হয়তো সীমাহীন সে গল্পের নাম রাখা হয়েছে অলয়।